আপনি আসলে একজন মানে গুপ্ত আওয়ামী লীগার, যে আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, আওয়ামী লীগের নেগেটিভ ধরে রাখার কাজ করছেন। মানে আপনি আসলে একজন মানে গুপ্ত আওয়ামী লীগার, আপনার মনের মধ্যে আওয়ামী লীগটাই আছে, অনেকে এরকম বলতেছেন। মানে আপনি কি দেখেন যে আমার কাছে না নিজেকে, মানে আমি যদি তাদের সকল অভিযোগ হুম সত্য বলিয়া ধরিয়া লই, হুম হ্যাঁ, যে আমি আওয়ামী লীগকে বাঁচায় রাখছি, আওয়ামী হুম লীগের ন্যারেটিভ বাঁচায় রাখছি, হুম তাহলে সম্ভবত আমি একটা লাইফ সেভিং মেশিনের মতন, হুম বুঝছেন? হুম যখন বিএনপি আইসিইউতে ঢুকে আমি গিয়ে বিএনপি রে বাঁচাই, হুম যখন আওয়ামী লীগ আইসিইউতে ঢুকে আমি গিয়ে আওয়ামী লীগ রে বাঁচাই। না, হইলেন কিন্তু লাইফ সেভিং আমার মেশিন, যখন সুদিন আসে, হইলেন লাইফ সেভিং মেশিন। আপনি তো ওই সময় বিএনপি করতেন, সেই জন্য আপনি বিএনপিকে বাঁচাতে চেষ্টা করছেন। আপনি তো আওয়ামী লীগ করেন না, নাকি করেন সেজন্য গোপনে মানে? না, আমি আওয়ামী লীগ করি না, হ্যাঁ, অবশ্যই আমি আওয়ামী লীগ করি না। আচ্ছা। কিন্তু আমি আপনাকে কিন্তু এই উত্তরটা দিয়েছি যে হ্যাঁ, যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়বে, তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। ওকে। আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করবেন, আমি আপনাকে তখনই বীর বলবো হুম যখন সে তার সর্বোচ্চ শক্তির অবস্থাতে থাকে। হুম আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, হুম তখন আজকে যারা কমেন্ট করছে হুম। তাদেরকে নিয়ে কিছু বলা কি ঠিক হবে? না মানে ঠিক আছে, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি কিছু, আপনি যদি আমরা বুঝে নেন। জি জি জি। সিম্পল। তাহলে আপনি আসলে মানে আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষে কথা বলছেন, ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, যে এখন সিম্পল, একদম একদম ভেরি সিম্পল। কিন্তু আওয়ামী লীগ এত বছর ধরে, মানে একটা প্রশ্ন তো আসেই যে আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো, তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কেন করব? মানে অনেকেই প্রশ্ন আমারও করে যে মানে অন্যায়রে তো অন্যায় দিয়েই ন্যায় করবো প্রতিবাদ কেন করতে হবে। জানেন? হ্যাঁ, জি বল। না 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 না, কখনো না। জি। ঘৃণার পাল্টা ঘৃণা যখন আপনি শুরু করবেন না, ঘৃণার চাষের বাইরে আপনি আর কিছু দেখবেন না। হুম হুম। মানে আই ফর এন আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড। ব্লাইন্ড, রাইট। সো আমি সেটা করব না। তো আপনি যে আওয়ামী লীগের চেয়ে বেটার, হুম আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? হুম। কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন, তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? আপনি অ্যাবসলিউটলি। যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েবী মামলা দেন, আপনি যদি শিরিন শারমিন চৌধুরীকে তার হুম এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন, হুম ফর গড সেক তাকে মাটিতে ফেলে দিতেন, হ্যাঁ? তো এ- এ- এটা যখন আমরা বিরোধী দলের নেত্রীকে এই হেনস্থা করা হয়েছিল, তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে পলিটিক্স করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ, তখন তো আমার সেটার প্রতিবাদ করতে হবে। না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না। তার মানে কি, যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নেই, তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না, আমি মানে ব্যক্তির চর্চাটা করি। আমি সেটা করতে চাই না, খালেদ ভাই। বেশ, দেখেন আসলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে সিরিয়াস? মানে আপনার টেকটা কি, আপনি যদি একটু বলতেন। আমি একজন পলিটিক্যাল পার্সন হিসেবে আমার কাছে মনে হয় যে এটা ভারত কখনো করবে না। হুম করবে না বিকজ শেখ হাসিনা ওয়াজ দি টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড অফ হুম ইন্ডিয়া। হুম হুম এখন যদি তারা শেখ হাসিনাকে ফেরত দেয়, এটা কিন্তু তাদের অন্য বন্ধু যারা আছে বিভিন্ন দেশে, হুম তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে। এক। দুই হচ্ছে, ভারত কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে কেউ যদি তাদের দেশে আশ্রয় নেয়, হুম হুম তাহলে তারা তাকে কখনো তার দেশে পুশ করে না। দালাই লামার কথা তারা কিন্তু খুব বলে। হুম। হুম সো এখন আমি এই সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় না শেখ হাসিনাকে তারা ব্যাক করবে। আর তাছাড়া আমাদের বন্দি মানে যে বিনিময় চুক্তিটা আছে, হ্যাঁ, হুম হুম মানে ফেরত পাঠানোর যে হুম চুক্তিটা, সেটা কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস আছে। আমি আমি মানে গত 24 সালে পড়েছিলাম এটা, এখন আর অত একদম এক্স্যাক্টলি বলতে পারবো না আপনাকে, হুম মুখস্থ নাই। কিন্তু যে যদি পলিটিক্যাল মোটিভেটেড কেস যদি তারা মনে করে, হ্যাঁ, তখন কিন্তু তারা কিছুতেই আর বন্দিকে ফেরত পাঠায় না। এবং হুম ডেফিনেটলি শেখ হাসিনা যেহেতু পলিটিশিয়ান, ওনার কেস তো পলিটিক্যালি মোটিভেটেড, তো তারা বলবেই। হুম। তো মানে এইসব নানান দিক দেখে আমার কাছে মনে হয়েছে যে না, এটা তাদের ফেরত পাঠানোর কথা না। এনসিপি, আপনি এনসিপিতে যোগ দিতে পারেন সোশ্যাল মিডিয়াতে এমন আলোচনার প্রেক্ষিতে। আপনি নিজেই ফেসবুকে জবাব দিয়ে যা বলেছেন, সেটি আমরা দেখেছি যে সরাসরি হা না বললেও পরে এক সাক্ষাৎকারে সেটিকে গুজব গুঞ্জন বলেছেন। আপনার ফেসবুক পোস্টে আপনি ইংরেজিতে
বিখ্যাত বাণী একটা করেছেন, যার বাংলা অনুবাদ অনেকটা এরকম হতে পারে, গুজব রটায় নিন্দুকেরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে স্পষ্ট এই ধরনের কোনো প্রস্তাব আপনার কাছে এসছে কিনা। দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে আপনি আসলে এনসিপিতে গেলে একটা নতুন যুগের নতুন বন্দোবস্তের রাজনীতি আমরা দেখতে পেতাম। এই মুহূর্তে আমার কোনো দলেই যাবার কোনো রকম কোনো পরিকল্পনা নাই, কোনো দলেই না। একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, আমি আমার রাজনীতিটা অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য আমি আমার মতো করে করতে চাই। আপনি আপনার মতো করে করাটার ক্ষেত্রে এইটা কি আপনার কখনো মনে হয় কিনা, এই প্রশ্নটা আমার, যে আপনি আসলে সারা বাংলাদেশের সব বিষয়ে আপনি কথা বলার থেকে এখন কিছুটা আপনি কি এইটা প্রেফার করতেছেন যে আপনার সংসদীয় এলাকা নিয়ে কথা বলার কারণে? এর আগে আপনি ছিলেন মনোনীত সংসদ সদস্য, এবার যেহেতু আপনি সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আপনি আসলে আপনার সেই ব্রাহ্মণবাড়িয়ার আসনটা নিয়ে ভাবছেন, বাংলাদেশের পলিসি নিয়ে আপনাকে আসলে খুব বেশি মানে আপনার বলারও সুযোগ কম, দেখারও সুযোগ কম। আমি সেভাবে বলবো না, না আমি সেভাবে বলবো না। দেখুন, আমি যে কয়টা বিষয়ে সংসদে আমাকে খুব কম সুযোগ দেওয়া হচ্ছে, ভীষণ কম, কিন্তু সেটার বেস্ট ইউটিলাইজ আমি করার চেষ্টা করেছি। এর মধ্যে আমি 50-50 হিসেবে ভাগ করেছি। ধরেন, হ্যাঁ, আমি মবের বিরুদ্ধে যেমন বলেছি, আমেরিকা বাংলাদেশ চুক্তির ব্যাপারে যেমন বলেছি, হামের টিকা নিয়েও বলেছি, আমি একই সাথে আবার আমার এলাকার যেই সমস্যাগুলো সেগুলো নিয়েও আমি কিন্তু কথা বলেছি। সো আমি মনে হয় যে আমি আমার খুবই সীমিত সুযোগকে 50-50 করে ভাগ করার চেষ্টা করেছি। আর আমার এলাকার প্রতিটা ভোটার 5 লক্ষ ভোটার আমার এলাকায়, খালেদ ভাই, আমি যদি সত্যিকার অর্থে মানে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের মানে যদি কারোর প্রতি কৃতজ্ঞ থেকে থাকে, আমি আমার ভোটারদের প্রতি কৃতজ্ঞ। তারা আমার সকল অসম্মান, সকল অবহেলা, সকল আমি কি বলবো অন্যায়, এবং অন্যায় যেটা হয়েছে সেটার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে, আমাকে ভালোবেসে, আমার পাশে দাঁড়িয়ে। এবং পুরো ভোটের সময়টা তারা যে কিভাবে আমার পাশে ছিল, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, আমার মনের জোর দিয়ে, কারণ সবাই বহিষ্কার হয়েছে, 200-র উপরে বহিষ্কার হয়েছে। বিশ্বাস করেন, একটা কর্মী যদি এসে আমাকে বলতো আপা বহিষ্কার হয়েছি, মনটা খারাপ, আমি ভেঙে যেতাম। এই একটা ছেলেও আমাকে বলেনি আপা মন খারাপ। সো ওদের এই ঋণ আমি কিভাবে শোধ করব? ওদের ঋণ আমাকে শোধ করতে হবে তো, না? বাকি জীবন আমি ওদের ঋণ শোধ করব। আপনার আলাদা কোনো একটা দল গঠন করা বা ওরকম কোনো কিছু করার, একটা তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ হওয়ার এরকম কোনো ইচ্ছা এই মুহূর্তে বা পরিকল্পনা এই মুহূর্তে আপনার নাই? সময় বলবে, সময় বলবে, সময় বলবে। আচ্ছা, একজন দর্শক সায়েম খান, উনি এতক্ষণ বলছিলেন যে খালেদ মহিউদ্দিন দুর্নীতি করছেন, তারপর বলছেন যে পাঠকদের সঙ্গে দুর্নীতি করছেন, এখন বলছেন যে খালেদ ভাই দর্শকদের কমেন্ট পড়তে ভয় পাচ্ছেন। ঠিক আছে, আমি আর আরেকজন দর্শক উনি বলেছেন যে খালেদ ভাই গুপ্ত আওয়ামী লীগ রুমিন ফারহানাকে আইনের আওতায় আনাতে হবে সরকারকে, খালেদ ভাই রুমিন ফারহানাকে জানিয়ে দেন। ঠিক আছে, জানালাম, থ্যাংক ইউ। যাই হোক, আওয়ামী লীগ নিয়ে আসলে আমাদের দর্শকদের প্রশ্নের শেষ নাই। একটা প্রশ্ন কমন, সেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কারণ তারা মজলুম সেই জন্য, কিন্তু আপনি এটা নিয়ে মন্তব্য করবেন কিনা যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই, এত বড় অপরাধ করার পর আওয়ামী লীগ যখন ক্ষমা চায় নাই, বা আওয়ামী লীগ কি তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে কিনা, আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন? এইটা ভবিষ্যতের ফেসিস্ট যদি কেউ হয়ে উঠতে চায় সেইটার পথ উন্মুক্ত করবে কিনা? আচ্ছা, দেখুন, এখানে অনেকগুলো বিষয়। আওয়ামী লীগ ক্ষমা চায়নি, ক্ষমা চাওয়া না চাওয়াটা তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা ডিসিশন। ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, এটা সময় বলবে, এবং এটার মূল্য তার রাজনীতির মাধ্যমেই চুকাতে হবে। কিন্তু এখন তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দেবেন কিনা, বা তাকে বন্দী হিসেবে আপনি কিভাবে ট্রিট করবেন, কিংবা আপনি, যেহেতু এটা একটা পলিটিক্যাল পার্টি, সো তার সে রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা আপনি কি মানুষের হাতে ছাড়বেন, নাকি এটা আপনি ক্ষমতার বলে আপনি ঠিক করবেন যে আমি ঠিক করে দিলাম যে ওরা এখন রাজনীতি করতে পারবে না, আমি ঠিক করে দিলাম যে ওরা নির্বাচনে অংশ নিতে পারবে না? এখন এটা কি মানে আমরা নির্বাহী আদেশ দিয়ে, যেহেতু এখন ক্ষমতা আমরা পেয়ে গেছি, আমরা ঠিক করব, নাকি এটা আসলে মানুষের হাতে, 20 কোটি মানুষের হাতে ছেড়ে দিলাম? আচ্ছা ঠিক আছে, ভোট দেওয়া মানুষ ওরে, যেমন ধরেন জাতীয় পার্টিকে শূন্য একটা আসনও পায় না, জিএম কাদেরও জিততে পারে না নির্বাচনে, ঠিক আছে? এখন আওয়ামী লীগকে যদি মানুষ তার ভোট দিয়ে প্রত্যাখ্যান করতো, এই যে সরি বলে নাই, এই যে কোনো রিমোর্স নাই, এই যে তারা মানে
অগস্ট মাসে এবং জুলাই মাসে ভয়াবহ গণহত্যা চালাইছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো ইত্যাদি কারণে যদি মানুষ তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিত, তাহলে রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কি আরো অনেক বেশি দুর্বল হইতো না? অবশ্যই তাহলে কি আওয়ামী লীগের রাজনীতিটা আরো অনেক বেশি মানে মলিন হয়ে যাইতো না? কিন্তু সেই অবশ্যই সুযোগটাই তো আমরা তাদের দিলাম না। অবশ্যই